নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। এখানে আমরা শেখাই যা কোনো স্কুল কলেজে শেখানো হয় না। ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়ে পড়ছো পরীক্ষার সামনে, আর হঠাৎ করে বুঝলে যে ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আমাদের সিলেবাসে যে ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্কের কনসেপ্টটা রয়েছে এখান থেকে এমসিকিউ আসবে, কিন্তু টপিকগুলো এখনও তোমার পরিষ্কার হয়নি। কোল্ড ওয়ার কি, বায়োপোলারিটি কি, NAM কেন তৈরি হলো, এবং এই প্রশ্নগুলোর অনেক ছাত্রছাত্রীদের মাথায় কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্যাটারই কিন্তু সমাধান করব। আজ আমরা আলোচনা করব WBCHSE অর্থাৎ ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান যারা তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, এবং তোমাদের প্রথম অধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক, যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল রিলেশনস ফর দ্য কোল্ড ওয়ার এরা। এই ইউনিট থেকে আমাদের পরীক্ষায় সাধারণত 8টি MCQ প্রশ্ন আসে। 8টা প্রশ্ন আসবে, 8টারই উত্তর করতে হবে। আর তাই যদি এই অধ্যায় থেকে আমরা 8 নম্বরের যে কোশ্চেনগুলো আসবে মানে 8টা MCQ আসবে, প্রত্যেকটা যদি কমন পেতে চাই তাহলে এই টপিকটাকে কিন্তু পরিষ্কার করে বোঝা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এই ভিডিওতে আমরা 3টা গুরুত্বপূর্ণ বিষয় বুঝবো। প্রথমেই হচ্ছে কোল্ড ওয়ার এরা মানে শীতল যুদ্ধের যুগ, এই শীতল যুদ্ধের যুগ আমরা ডিটেলসে বুঝবো। দ্বিতীয় হচ্ছে বায়োপোলারিটি অর্থাৎ দ্বিমেরু যেটাকে বলছি বিশ্ব ব্যবস্থা, এবং তৃতীয় যেটা আছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা যেটাকে একটু আগে বললাম NAM, যার ফুল নাম হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট অর্থাৎ নিরপেক্ষ আন্দোলন। তবে একটা বিষয় আগে বলে রাখি, এই পুরো ইউনিটে আরও বেশ কিছু সাব টপিক আছে, যেমন বায়োপোলারিটি এর অবসান বা এন্ড অফ বায়োপোলারিটি। তো সেই অংশটা আমরা হয়তো পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব। জাস্ট এটুকু বলে রাখি, পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা তোমরা যদি পুরো রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে আমাদের তৈরি করা পেইড নোট সংগ্রহ করে প্রস্তুতি নিতে চাও, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এই নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা এখন থেকেই শক্তপোক্ত করে নিতে পারো। নিচে রইল যোগাযোগ নম্বর, যাবতীয় ইনকোয়ারির জন্য এখানে যোগাযোগ করতে পারো। চলো তাহলে শুরু করি। এখন আমরা প্রথমেই যেটা বুঝবো সেটা হচ্ছে কোল্ড ওয়ার এরা মানে শীতল যুদ্ধের যুগটা সম্পর্কে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় মোটামুটি 1945 সালে। তো যুদ্ধ শেষ হওয়ার পরে পৃথিবীর যে আন্তর্জাতিক মানচিত্র সেটা কিন্তু অনেকটাই বদলে যায়। আর যে সময়গুলো বলছি, যে সালগুলো বলছি, এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। তো যখন রাজনৈতিক মানচিত্রে অনেকটাই পরিবর্তন ঘটে বা অনেকটাই যখন রাজনৈতিক মানচিত্রটা বদলে যায়, যুদ্ধের আগে ইউরোপের যে দেশগুলো সেগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে প্রধান ভূমিকা পালন করত, কিন্তু যুদ্ধের পরে সেই শক্তি কিন্তু অনেকটাই কমে যায়। আর এই সময় দুটি দেশ সব থেকে শক্তিশালী হয়ে ওঠে। একদিকে ছিল যুক্তরাষ্ট্র যেটা হচ্ছে USA, আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ USSR। এই দুই দেশই বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করতে কিন্তু শুরু করে, কিন্তু সমস্যা হলো এই দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যে মতাদর্শ একেবারেই কিন্তু অন্যদের তুলনায় আলাদা ছিল। একদিকে যুক্তরাষ্ট্র বিশ্বাস করত পুঁজিবাদী অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি সেটা হচ্ছে ক্যাপিটালিজম, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন বিশ্বাস করত কি কমিউনিজম অর্থাৎ সমাজতন্ত্র। আর এই মতাদর্শগত পার্থক্যের কারণে এই দুই দেশের মধ্যে কিন্তু একটা গভীর প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা সরাসরি একে অপরের মধ্যে কিন্তু যুদ্ধ সৃষ্টি করেনি, একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এই প্রতিদ্বন্দ্বিতা ছিল রাজনৈতিক, সামরিক এবং আদর্শিক। এই দীর্ঘ সময়ের উত্তেজনাপূর্ণ যে সম্পর্ক সেটাকেই আমরা বলছি কোল্ড ওয়ার বা বাংলায় বলতে গেলে শীতল যুদ্ধ। এই কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1947 সালের দিকে। এই যুদ্ধের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যুদ্ধের পরিস্থিতি থাকলেও সরাসরি যুদ্ধ না হওয়া। যুদ্ধের পরিস্থিতি যতই সৃষ্টি হোক আমরা সরাসরি যুদ্ধ করতে পারবো না, এটাই হচ্ছে এই মানে কোল্ড ওয়ারের বা শীতল যুদ্ধের বা এই যে যুদ্ধ, এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য বা প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আর এই কোল্ড ওয়ার মানে শীতল যুদ্ধের সময় কিন্তু দুইটি সমসাময়িক বড় বড় জোট তৈরি হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হয় ন্যাটো, NATO। আমরা সবাই এই নামটা অবশ্যই শুনেছি। NATO যার অর্থ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন,
আর অন্যদিকে তৈরি হয় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, সেটা হচ্ছে ওয়ারশাও প্যাক্ট। এই দুই জোট বিশ্বকে দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করে দেয়। এই সময়ে বিশ্বে শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা, যেটাকে আমরা ইংলিশে বলি আর্ম রেস, বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে অনেক সময় মনে হয় পৃথিবী যে কোনো সময় আবার বড় যুদ্ধে লিপ্ত হতে পারে বা বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কোল্ড ওয়ারের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেমন তার মধ্যে রয়েছে প্রথমে বার্লিন ক্রাইসিস, অন্যদিকে কোরিয়ান ওয়ার, অন্যদিকে আমাদের যে কিউবান মিসাইল ক্রাইসিস, তারপরে ভিয়েতনাম ওয়ার। এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এই সময়টাতে হতে দেখা যায়। এই ঘটনাগুলো কোল্ড ওয়ারের উত্তেজনাকে, মানে এই যে শীতল যুদ্ধ, এই শীতল যুদ্ধের উত্তেজনাকে কিন্তু আরো বাড়িয়ে তোলে। কোল্ড ওয়ার, যেটা আমরা শীতল যুদ্ধ বলছি, এই শীতল যুদ্ধ প্রায় 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত চলে। আর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, বা যখন সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি ভেঙে যায়, তারপরে কিন্তু এই কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের সমাপ্তি হয়। তো এই সালগুলোকে মাথায় রাখবে। 1991 সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেই এই কোল্ড ওয়ারের সমাপ্তি হয়। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা বুঝবো, যেটাকে বলছি বায়োপোলারিটি বা দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা। এই কোল্ড ওয়ারের সময় পৃথিবীর রাজনৈতিক শক্তি মূলত দুইটি কেন্দ্রে বিভক্ত হয়। একটি কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্র আর অন্যটি ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দুইটি শক্তি কেন্দ্রকে ঘিরে বিশ্ব রাজনীতি পরিচালিত হয়। যে দেশগুলো মোটামুটি যুক্তরাষ্ট্রের সাথে ছিল, তারা এক ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করত। আর যে দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল না, তারা কিন্তু অন্য ধরনের ব্যবস্থা অনুসরণ করতে আগ্রহ হলো বা অনুসরণ করত। আর এই অবস্থাটাকেই বলা হচ্ছে বায়োপোলার ওয়ার্ল্ড। বায়োপোলারিটি শব্দটি এসেছে বাই মানে বিআই আর অন্যদিকে পোলার থেকে, এই দুটো আলাদা আলাদা শব্দ ভেঙে বিআই মানে বাই যেটা আমরা বলছি, তো বিআই যার অর্থ হচ্ছে দুই, আর পোলার মানে হচ্ছে শক্তির কেন্দ্র, অর্থাৎ যেখানে বিশ্ব রাজনীতি দুইটা শক্তিশালী কেন্দ্রকে ঘিরে পরিচালিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো, বায়োপোলারিটি। এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আসতেই পারে, এমসিকিউ আকারে আমাদের পরীক্ষা আসলেও কনসেপ্টটাকে কিন্তু বোঝা বুদ্ধিমানের কাজ, বা কনসেপ্টটাকে আমাদের মাথায় রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর পুরো সেমিস্টার জুড়ে তো সময় রয়েছে, এই বিষয়গুলিকে আমরা আমাদের মাথায় কিন্তু সেভ করব। তো এই সময় পৃথিবীর অনেক দেশ এই যে দুই শক্তি, এই দুই শক্তির একটির সাথে কিন্তু যুক্ত হয়ে যায়, কিন্তু অন্যান্য সব দেশ এই দুই শক্তির মধ্যে একটির সাথেও কিন্তু যুক্ত হতে চায়নি। অনেক দেশ চেয়েছিলেন তারা যেন স্বাধীনভাবে নিজেদের নীতি অনুসরণ করতে পারে। আর এই চিন্তা থেকেই জন্ম নেয় NAM। এখানে তিনটে শব্দ আছে, NAM মাথায় রাখবে, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এই কথাটার অর্থ হলো কোনো শক্তি ব্লকের সাথে সরাসরি যুক্ত না থাকা, মানে কোনো একটা বড় শক্তির সাথে একদম ডাইরেক্টলি যুক্ত না থাকা। আর এই আন্দোলনের প্রধান উদ্দেশ্যই ছিল বিশ্ব রাজনীতিতে স্বাধীনতাকে বজায় রাখা, শান্তিটাকে বজায় রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করা। আর এই NAM এই আন্দোলনের প্রধান কিছু নেতা ছিল, যেই নেতাগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। ভারতের জওহরলাল নেহেরু, মিশরের গামাল আবদের নাসের, ইউগোস্লাভিয়ার টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নকরুমা। 1961 সালে যুগোস্লাভিয়ার যে একটা শহর ছিল সেটা হচ্ছে বেলগ্রেড, এই শহরে কিন্তু প্রথম NAM সম্মেলন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়। NAM এর যে মূল ধারণা সেটা যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, আমরা কোনো শক্তি ব্লকের উৎস হব না, আমরা আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করব। আর এই নীতিটাকেই আমরা সংক্ষেপে বলবো নন অ্যালাইনমেন্ট পলিসি। ভারত এই নীতিকে বিশেষ করে গুরুত্ব দিয়েছিল, আর কারণটা একটাই, কারণ ভারত চাইতো যে কোল্ড ওয়ারের প্রতিযোগিতা থেকে যাতে আমরা বা আমাদের ভারতীয় যে জনগণ, ভারতের যে সেই ব্যাপার সেটা যাতে দূরে থাকে, ভারত যাতে এই কোল্ড ওয়ার থেকে দূরে থাকে। এই ছিল আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায়ের প্রথম কনসেপ্টের একদম সহজ সরল সমাধান। আমরা গল্পের ছলে প্রত্যেকটা বিষয় আলোচনা করলাম। তোমাদের বলেছি খাতা কলম নিয়ে বসে পড়তে। কিছু কোশ্চেন এখন আমরা আলোচনা করবো, এগুলো তৎক্ষণাৎ তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেমন প্রথম কোশ্চেনটাই আমি তোমাদের করতে চাই, যেটা আমরা অনেক আগে আলোচনা করেছি, কোল্ড ওয়ার শুরু হয় কোন সালে। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। এই ধরনের কোশ্চেন মানে পরীক্ষায় সাল টাইপের কোশ্চেন কিন্তু বারংবার আসে,
উত্তরটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমি বেশ কিছু কোশ্চেন পরপর বলে যাব যেগুলো তোমরা নোট ডাউন করবে। কিছু কোশ্চেনের উত্তর আমি বলবো না, তোমরা ভিডিওটি দেখে আবার যদি কেউ যদি নোট ডাউন করে থাকো তো তৎক্ষণাৎ আমাদের ডেসক্রিপশন বলছি কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিও। আমি পরবর্তী যেটা কোশ্চেন করবো সেটা হচ্ছে কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্র কোন সামরিক জোট গঠন করে। পরবর্তী কোশ্চেন যেটা বলবো, কোল্ড ওয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন। এখানে আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে ইউএসএ আর ইউএসএসআর। পরবর্তী কোশ্চেন, বায়োপোলারিটি শব্দটি বলতে কি বোঝো। একটু আগে আমরা আলোচনা করলাম বায়োপোলারিটি অর্থাৎ পোলার থেকে এসেছে। তো এই শব্দগুলোর অর্থ কি একটু আগে আমি উত্তরটা বলে দিয়েছি, সেটা হচ্ছে দুই শক্তি কেন্দ্র। পরবর্তী যেটা কোশ্চেন আমাদের পরীক্ষায় এই টপিক থেকে আসতে পারে, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এর প্রথম সম্মেলন কোথায় বসে। পরবর্তী কোশ্চেন যেটা খুবই কমন এবং পরীক্ষায় বারংবার আসতে দেখা গিয়েছে, এটা তো তোমরা যে সিলেবাস পড়ছো এটা তো সিলেবাস হলেও চাকরির পরীক্ষায় এই টপিক থেকে অন্যান্য কোশ্চেন বারংবার ঘুরিয়ে আসে। যেমন NAM আন্দোলনের সাথে ভারতের কোন নেতা যুক্ত ছিলেন, একটু আগেই আমি কিন্তু উত্তরটা বলে দিয়েছি। তো এই টাইপের অনেক কোশ্চেন হতে পারে। যে কয়েকটা কোশ্চেন বললাম তোমরা সেই কোশ্চেনগুলো উত্তর ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা যদি এই টপিকটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের বা পুরো সিলেবাস থেকে প্রশ্ন উত্তরের পেইড নোট সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সের হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করো, নিচের হলো যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।